লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটি প্রশ্নবিচির 2024 সালের ভূগোলের থার্ড সাবমেটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো সেগুলো আমরা সলভ করব। তো চলো কথা না বলে ঝটাঝট আমরা সলভ করে বলি। তার আগে বলি, এবার থেকে ক্লাস 6-এর সমস্ত সাবজেক্টের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সব সলিউশন করে দেওয়া হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্টে জানাও। তো দেখো, একের দাগে প্রশ্ন বলছে, নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত তার নাম কি? মকরকান্তি রেখা। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে মূল মধ্যরেখা। পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি হয়? না নিরক্ষরেখায়। সূর্যাস্তের ঠিক পরের সময়কে কি বলা হয়? না গোধূলি। চরম হাওয়াপন্ন জলবায়ু দেখা যায় কোথায়? না দিল্লি শহরে। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলো যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? না সমসম রেখা। যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বেরোয় তার নাম কি? না CO বা কার্বন মনোক্সাইড। আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়ায়। শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? না ডেসিবেল। দুটি পর্বতের নিচু অংশকে বলা হয় কি? উপত্যকা। দুটি পর্বতের যে নিচু অংশ তাকে কি বলা হয়? না উপত্যকা। পরের প্রশ্নগুলো দেখো, এখানে একের দাগের 800টা বলেছে, আমরা 10টা করেছি আর 8টা আমরা করব। তো দেখো, এই পেজে 8টা প্রশ্ন আছে। বলেছে, চা ও কফি বিভিন্ন ধরনের মশলা চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলে। অ্যান্টিবায়োটিক কাজ করে ও চামড়ার রোগ সারাতে সাহায্য করে কালমেঘ পাতা। জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তার নাম হচ্ছে কি? একশৃঙ্গ গন্ডার। চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যের নাম কি? আসাম। আসামে চা উৎপাদনটা ভালো হয়। উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে পুড়িয়ে যে চাষ করে তাকে বলা হয় কি? না ঝুম চাষ। 2রা অক্টোবর পালিত হয় কি দিবস? না গান্ধী জয়ন্তী। 2রা অক্টোবর কী পালন করা হয়? গান্ধী জয়ন্তী। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার হয়ে গেছিল ব্যাবিলনে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় অবশ্যই? ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কী বলা হয়? না কার্টোগ্রাফি। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কী বলা হয়? কার্টোগ্রাফি। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ এখানে 8টা দিয়েছে, তো সেই 8টা আমরা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, না অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলো হয় কি? অর্ধবৃত্ত। আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। আন্তর্জাতিক তারিখ কার উপর দিয়ে বিস্তৃত? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে। আচ্ছা, এখানে 2-এর দাগের 3-এরটা বলেছে দেখো, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। ড্যাশ থেকে ঘরের বাতাস থেকে বেশি দূষণ ছড়ায় CFC থেকে। সমুদ্রপৃষ্ঠে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। পরের প্রশ্ন কি বলছে, গারো উপজাতি ভারতের কোন রাজ্যের বাসিন্দা? না মেঘালয় রাজ্যের বাসিন্দা। তুলো একটি খারিফ জাতীয় ফসলের উদাহরণ। মানচিত্রে হলুদ রং ব্যবহার করা হয় কিসের জন্য? না ফসলের ক্ষেত্রে হলুদ রংটা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগের বলেছে, এখানে 4টে প্রশ্ন দিয়েছে। সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম? পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম। দুটি গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসে জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অপর গ্লাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত? তো তোমরা বিজ্ঞান বইতে জানো যে 212 ডিগ্রি সেলসিয়াস সমান 100 ডিগ্রি সি, 212 ডিগ্রি ফারেনহাইট সমান 100 ডিগ্রি সি, অর্থাৎ ফারেনহাইট স্কেলের মান যখন 212 হয় সেটা সেলসিয়াস স্কেল হয় 100 ডিগ্রি সি। ঠিক আছে, তো এটাই সমান হবে, দুটো তাপমাত্রা সমান। গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম উদ্ভিদকে কী বলা হয়? ক্যাকটাস ফণিমনসা। জানো যে মরু অঞ্চলে উদ্ভিদরা তাদের বাষ্পমোচন হার কমানোর জন্য তাদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, এদেরকে কী বলা হয়? ক্যাকটাস ও ফণিমনসা। বারাণসী যে বিখ্যাত তীর্থস্থান, যেখানে আমরা পুরাণ কাহিনী শুনেছি যে মহাদেব এবং পার্বতী সেখানে বিবাহ মণ্ডপ, ঠিক আছে, বারাণসী, ঠিক আছে, তো সেই বিখ্যাত তীর্থকেন্দ্র কোথায় গড়ে উঠেছে? গঙ্গা নদীর তীরে। ঠিক আছে, কোথায় গড়ে উঠেছে? না গঙ্গা নদীর তীরে। 4-এর দাগের প্রশ্ন বলেছে দেখো, 2-এর দাগের 4টে প্রশ্ন বলেছে। তো কোন অক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়? এর মান কত? না নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রশ্ন বলছে, গ্রাম অঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণ প্রভাব বেশি কেন? না এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, 5টা পয়েন্ট, আমি তোমরা দুটো করবে যেহেতু 2 নম্বরে। না শহরে যানবাহন বেশি, কলকারখানা বেশি, জনসংখ্যা বেশি, গাছপালা কম, এই জন্য এখানে দূষণটা শব্দ দূষণ বেশি।
হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম রথযাত্রা, দুর্গাপূজা, কালী পূজা, শীতলা পূজা, লক্ষ্মী পূজা, যত কিছু দিতে পারে দুটো দিয়ে দেবে, ভালো ভালো। ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম, আগ্নেয় দ্বীপের নাম কি? নারকন্ডাম এবং ব্যারেন, এগুলো হচ্ছে ভারতে অবস্থিত দুটো আগ্নেয় দ্বীপ। এরপরে দেখো তোমাদের AM ও PM বলতে কি বোঝো, এখান থেকে আমরা করব। পরের প্রশ্ন দেখো 5-এর দাগে একটা বলেছে AM ও PM বলতে কি বোঝো? রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কীভাবে দেখানো হয়? আচ্ছা, রেল স্টেশনের কী ব্যবহার করা? ডিজিটাল ঘড়ি ব্যবহার করা হয়, তাহলে রাত 12টাকে কত দেখাবে? 24টা দেখাবে। আর AM পুরো AM আর PM কি দেখো এখানে দিয়েছি, AM হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান আর PM হচ্ছে পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময় এবং পরবর্তী সময়। যখন রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময় তাকে বলা হয় AM, এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে বলা হয় PM, এটাকে বলে মধ্যাহ্নের পরবর্তী সময়। ঠিক আছে, পরের প্রশ্ন পৃথিবীর হিমমণ্ডল সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো পৃথিবীর হিমমণ্ডল কোন অঞ্চল দেখা যায় এবং কেন। তো এখানে উত্তর গোলার্ধে সুমেরু বিন্দু থেকে দক্ষিণ গোলার্ধে কুমেরু বিন্দু পর্যন্ত এই হিমমণ্ডল বিস্তৃত, কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে না, তির্যকভাবে কিরণ দেয়, ফলে তাপটা অতটা আসে না, এই জন্য এখানে ঠান্ডা। এখানে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে নেবে, এই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কী কী হয়, কোন কোন প্রাণী দেখা যায়, এগুলো তোমরা দিয়ে দেবে। পরের প্রশ্ন বায়ু দূষণ প্রতিরোধের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারো? এমন 3টি উপায়ের নাম লেখো, তারপরটা মানচিত্র অপরিহার্য উপাদানগুলি কী কী। তো দেখো বায়ু দূষণ কমানোর জন্য আমরা কী কী ব্যবহার করতে পারি না, বাড়িতে চিমনি ব্যবহার করতে পারি, অর্থাৎ ধোঁয়াটা যাতে ওটা না ছড়িয়ে যায়, উপর দিয়ে যাতে বেরিয়ে যায় সেক্ষেত্রে। তারপরে ঢাকনা দেওয়া আবর্জনা পাত্র ব্যবহার করতে পারি, মশারি ব্যবহার করতে পারি, ঘরে ধূমপান না করা, ঘরে বাতাস চলাচলের পথের ব্যবস্থা করা, হাঁচি কাশির সময় রুমাল দেওয়া এবং বিদ্যুতের অপচয় রোধ। ঠিক আছে, এইগুলো করলে আমরা বায়ু দূষণটা কিছুটা প্রতিরোধ করতে পারবো। লাস্ট প্রশ্ন বলেছিল এই দাগের মানচিত্রে অপরিহার্য উপাদানগুলি কী কী। দেখো এখানে 8টা উপাদান আছে, এর মধ্যে যে কোনো তোমরা 3টে নিয়ে আলোচনা করবে। যেমন দেখো প্রথমে কাগজ, স্কেল, প্রতীক চিহ্ন, এগুলো 3টে নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে, যেহেতু 3 নম্বরের প্রশ্ন। এই প্রথম 3টে তোমরা লিখে দেবে, এইটা এইটা এইটা। ঠিক আছে, কোনটা বুঝতে পেরেছো? এই যে এটা এটা এবং এটা, বা এগুলো যে কোনো একটা লিখলেই হবে, এগুলো করলেই হয়ে যাবে। পরের দাগে দেখো 6-এর দাগের বলেছে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় লেখো। তো এখানে আমি জলচক্রের ছবি দিয়েছি, দেখো এইভাবেই বৃষ্টিপাতটা হয়। তো এখান থেকে শুরু করবে লেখাটা। না, সূর্যের তাপে নদী, নালা, মহাসাগর প্রভৃতির জল বাষ্প হয়ে ওপরে ওঠে, সেগুলো বৃষ্টির গুড়ি গুড়ি আকারে, অর্থাৎ মেঘের আকারে জমা হতে থাকে। যখন ওখানে ঠান্ডা ঘনীভূত হয় তখন ওই জলকণাগুলো জমে একটা বড় জলকণায় পরিণত হয়, তখন পৃথিবীতে ফিরে আসে। এইভাবে বৃষ্টিটা সম্পন্ন হয়। পরের প্রশ্ন কী ছিল? উত্তরের পার্বত্য অঞ্চলে দুটি পর্বতশ্রেণীর নাম, গঙ্গার গতিপথ। উত্তরে পার্বত্য অঞ্চলে দুটো পর্বতশ্রেণীর নাম তোমরা দিয়ে দেবে, এখান থেকে আমি আর দিচ্ছি না। কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের পর্বত বিভিন্ন রকম আছে উত্তরে যে পার্বত্য অঞ্চলে আছে, এবং গঙ্গা নদীর গতিপথ। তো এখানে দেখো গঙ্গার গতিপথটা দিয়েছি, ভারতের প্রধান ও দীর্ঘতম নদী গঙ্গা, এর দৈর্ঘ্য 2525 কিমি। এর উৎস কোথা থেকে? গোমুখ গুহা এবং তুষার থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গতিপথটা হরিদ্বার থেকে উচ্চ গতি, মধ্যগতি মুর্শিদাবাদ পর্যন্ত, আর নিম্নগতি হচ্ছে বঙ্গোপসাগর পর্যন্ত দেখবে। এবং গঙ্গার তীরবর্তী অঞ্চলের শহরগুলো হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা। ঠিক আছে, এগুলো হচ্ছে। পরের প্রশ্ন ছিল দেখো, এর পরের প্রশ্ন ছিল না পাট চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। পাট চাষ কীভাবে হয় তার একটা অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো পাট চাষ হওয়ার জন্য উষ্ণতা লাগবে কত না 28 থেকে 36 ডিগ্রি, এইভাবে তোমরা লিখবে সুন্দর করে। আর বৃষ্টিপাত 150 থেকে 200। একটানা ভারী বৃষ্টি পাট গাছে ক্ষতি করে, অল্প অল্প বৃষ্টি, তাই তো। আর্দ্রতা, আবহাওয়া, মাটি পলিযুক্ত কাদামাটি হওয়া উচিত, যেটা পাট চাষে খুবই লাভদায়ক হবে। ঠিক আছে, এরপরে দেখো এই মাটিটা লাগে উর্বর পরিমাটি, এখানে দেওয়া আছে কেমন কেমন মাটি, কী কী সার লাগে সব কিছুই দেওয়া আছে। এবং লাস্ট প্রশ্ন বলেছিল একটা ম্যাপ পয়েন্টিং দিয়েছিল 5টা, কারাকোরাম পর্বত, নর্মদা নদী, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, মরু জলবায়ু অঞ্চল। তো তোমাদের বলে রাখি, আমি তোমাদেরকে এই 4টে ম্যাপ দিয়েছি ক্লাস 6-এর জন্য, এর বাইরে কিন্তু একটাও ম্যাপ পরীক্ষায় পড়বে না। ঠিক আছে, এই 4টে ম্যাপ তোমরা ভালো করে ছবি তুলে রেখে দাও, তোমাদের কাজে লাগবে, ক্লাস 6-এও লাগবে, পরবর্তীকালেও লাগবে। এটা আছে ভারতের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে। ঠিক
ঠিক আছে, এই 4টে ম্যাপই তোমরা ভালো করে রেখে দাও, এখান থেকে পাবে। আচ্ছা, আমি তোমাদের ম্যাপ পয়েন্টগুলো করে দিই। প্রথম দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন হাতে দাগে একটা বলছে কারাকোরাম পর্বত। তো পর্বতগুলো কোথায় আছে আমাকে দেখতে হবে। এই দেখো, এই 1-এর দাগে দিয়েছে কারাকোরাম পর্বত, দেখতে পাচ্ছ তোমরা যে এইখানে কারাকোরাম পর্বত 1-এর দাগে। তো তাহলে ম্যাপ পয়েন্টিংয়ে আমরা চলে যাই, কোথায় কারাকোরাম পর্বত, না এইখানে দেখো, এই যে এইখানে হচ্ছে কারাকোরাম পর্বত, এটাই দিয়েছে। তাহলে এইভাবে তোমরা বসিয়ে দেবে, স্কুল থেকে ম্যাপ দেবে পরীক্ষার কাজে সুন্দর করে। তারপরে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, তারপরে বলেছে নর্মদা নদী। তাহলে নদী যেখানে আছে সেখানে দেখতে হবে এগুলো পাহাড় পর্বত। নদীটা কোথায় আছে, যে এইখানে পেয়েছি, দেখো এই একই দাগে কারাকোরাম পর্বতের এতে পেয়েছি আমরা না কি নদী, দেখো না নর্মদা নদী, 15 দাগেটা নর্মদা নদী। তো এই নদীটা কোথায় আছে খুঁজবো, না এই নদীটা হচ্ছে এইখানে আছে, যে নর্মদা নদী। ঠিক আছে, তো একইভাবে তোমরা সবগুলো করার চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো। তো তোমাদেরকে বলা, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবং আরেকটা কথা, ক্লাস 6-এর যে কোনো সাবজেক্টের, সমস্ত সাবজেক্টেরই আমরা প্রশ্নপত্র উত্তরগুলো ছাড়বো। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে, সমস্যা থাকলে আমাকে লিখবে, এবং যদি এর ফ্রি পিডিএফ পেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমি সুন্দর করে ফ্রি পিডিএফ তোমাদের যারা কমেন্ট করবে তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এর জন্য কোনো পয়সা লাগবে না ফ্রি পিডিএফের জন্য। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।